রাতের আধারে চারপাশ আগেই অন্ধকারে ছেয়ে গেছে। ঘরের ফ্যানের হালকা বাতাসে কায়নাতের লম্বা চুলগুলো হালকা দোল খাচ্ছে। কায়নাত আর অর্ণ মুখোমুখি হয়ে বসে আছে পালঙ্কে। কায়নাতের কোলের উপর অর্ণর দেয়া এক গুচ্ছ সাদা গোলাপ। কায়নাত সেই ফুলগুলোর দিকে তাকিয়ে অর্ণর চোখে চোখ রাখল। ঠোঁটে কাঁপন রেখে বলল, আপনার ওই চোখে চোখ রাখার সাহস আমার কখনো হয়নি। কখনোই না। তবে আজকাল মনে হয় আপনার চোখে চোখ রেখে আমি শেষ নিঃশ্বাস অবধি বেঁচে থাকতে পারব। কায়নাত হাসল। ঠোঁটে মুচকি হাসি রেখে শ্বাস টেনে বলল, আমি বোধহয় আপনাকে ভালোবাসি। কেমন করে যেন আপনার মতো একজন পাষাণ লোককে ভালোবেসে ফেললাম। বিশ্বাস করুন, আপনাকে আমি ভালোবাসতে চাইনি। আমি চাইনি আমার জীবনে আপনার মতো একজন গম্ভীর মানুষ আসুক। তবুও আপনি এলেন, এসে আমার এই দুঃখে ভরা জীবনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলেন। আপনার অবহেলায় এই বুকের ভেতরটা আগুনে পুড়ে সেই কবেই ছাই হয়ে গেছে। আমি আমার মতো বেহা নারী এই দুনিয়ায় আর একটাও দেখিনি জানেন। যদি বেহা ই না হতাম, তাহলে কি বারে বারে আপনার কাছে ছুটে আসতাম। কায়নাত চোখের পানি মুছে শাড়ির আঁচল আঙুল দিয়ে পেঁচিয়ে ধরে। খানিকক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলে, সুখ আদৌ কাকে বলে সেটাও আমি জানি না। আপনি জানেন, আমি সত্যি কখনো এইটুকু জীবনে সুখ পাইনি। আপনাকে ভালোবেসেও তো পেলাম না। আমি কি এতটাই ফেলনা? আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা বুঝি আমার নেই? কায়নাতের গলা কেঁপে উঠল। ঠোঁট কামড়ে অশ্রু চেপে রাখতে গিয়ে আরও ভেঙে পড়ল সে। কখনো কখনো মনে হয়, আমি শুধু আপনার ঘরের একজন অতিথি, যাকে আপনি মেনে নিয়েছেন প্রথার খাতিরে। স্বামী স্ত্রীর বন্ধন আছে ঠিকই, কিন্তু তার ভেতরে মায়া কোথায়? কোথায় সেই অধিকার, সেই নিশ্চিন্ত আশ্রয়? কায়নাত হঠাৎ মুখ তুলে তাকালো অর্ণর দিকে। গলায় ক্ষীণ অথচ কড়া কম্পন। আমি আপনার কাছে ভালোবাসা চাইনি, আমি কেবল স্ত্রী হিসেবে একটু স্বীকৃতি চেয়েছিলাম। অথচ আপনি আমাকে এমনভাবে দূরে সরিয়ে রেখেছেন, যেন আমি আপনার জীবনে শুধু এক বোঝা। জানেন, আমি কতবার রাতে বালিশ ভিজিয়ে কেঁদেছি, শুধু এই আশায়, হয়তো আপনি একদিন আমার চোখের ভাষা বুঝবেন। কিন্তু আপনি তো আমাকে বোঝার চেষ্টা করেননি কখনোই। আপনার নীরবতা আমার বুক চিরে ছুরি চালায় প্রতিনিয়ত। সেই শাড়ির আঁচল শক্ত করে মুঠোয় চেপে ধরে বলল, আমি হয়তো ভাগ্যহারা, আমি হয়তো সেই অভাগী নারী, যাকে সুখ কোনোদিন খুঁজে পায়নি। কিন্তু তবুও, আপনাকে ভালোবেসে আমি অপরাধ করিনি। অপরাধটা করেছেন আপনি আমার ভালোবাসাকে অবহেলা করে, আমার অস্তিত্বকে অস্বীকার করে। কায়নাতের চোখে তখন জল ভরা কুয়াশা, কণ্ঠে হাহাকার নিয়ে বলল, যদি কখনো আমার অভিমান ছুঁয়ে যায় আপনাকে, মনে রাখবেন এই বুকের গভীরে আপনার জন্য যে ভালোবাসা আছে, সেটা কখনোই নিভবে না। আমি আপনার কাছে কিছু চাইব না, শুধু চাই আপনি একবার অন্তত আমার দিকে তাকিয়ে বলুন, কায়নাত, তুমি আমার। ঘরটা একদম নির্বতায় মিয়ে গেল। কায়নাত ছলছল চোখে অর্ণর দিকে তাকিয়ে রইল কিছু শুনবার আশায়। হঠাৎ অর্ণ নীরবতা ভেঙে বলল, আমার বয়স জানো কত? কখনো তো তোমার সাথে ভালো করে কথাই বলিনি, আর না ভালোবাসার মতো কিছু করেছি। তবুও কেন ভালোবাসো? অর্ণ কায়নাতের চোখে চোখ রাখতেই কায়নাত বলে, বয়স দেখে ভালোবাসা হয় বুঝি? আপনি তো আমার স্বামী, আপনার পাঁজর দিয়ে সৃষ্টিকর্তা আমাকে বানিয়েছেন। পবিত্র এক বন্ধন আছে আমাদের মধ্যে। কবুল বলার সাথে সাথে আপনি আমার হয়েছেন। ভালোবাসা তো সৃষ্টিকর্তার দেয়া এক উপহার। আমি আপনাকে পেয়েছি সেই উপহার হিসেবেই। ভালোবাসা কি কখনো শর্তে বাধা থাকে? আপনি তো আমার ভাগ্যে লেখা স্বামী, আমার অস্তিত্বে মিশে আছেন। এই পুরো জগতে খুঁজে দেখুন, এই কায়নাত সুবাহ মতো কে আপনাকে ভালোবাসে? কায়নাত আর একটু এগিয়ে যায় অর্ণর নিকট। অর্ণর বুকের বাপাশে হাত রেখে বলে, আপনার বুকে হাত রেখে বলতে পারব, আমার মতো করে কেউ আপনাকে ভালোবাসবে না। কেউ না। অর্ণ কায়নাতের চোখে চোখ রেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকল। অনেক কিছু বলার আছে তবুও মুখ ফুটে কিছু বলতে পারছে না সে। কায়নাত যেন বুঝল সেটা। সে হাত সরিয়ে ধীর কণ্ঠে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরি? অর্ণর অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করল না সে। অর্ণর শরীর ঘেঁষে বসে শক্ত করে অর্ণর গলা জড়িয়ে ধরল। অর্ণ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা ফুপাচ্ছে কান্নায়। চোখের পানি বেয়ে অর্ণর খালি কাঁধ ভিজে যাচ্ছে। অর্ণ শুষ্ক ঠোঁট ভিজিয়ে কায়নাতের পিঠে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরল। কায়নাতের ভেজা চুলে আলতো চুমু এঁকে বলল, ভালোবাসা তো জোর করে হয় না মেয়ে। ভালোবাসা কখন হয় জানো? যখন আমি তোমাকে বুঝব, তোমার চোখের ভাষা বুঝব,
তোমার না বলা দুঃখগুলো বুঝে যাব, তখনই তো অনুভব করব তোমায় আমি ভালোবাসি। সে থামল একটু, তারপর ধীরস্বরে বলল, ভালোবাসা তো আসলে দুই রকম। এক হলো হৃদয়ের টান, আরেকটা দেহের টান। যদি আমি হৃদয় থেকে তোমাকে অনুভবই না করি, তবে দেহ দখল করে কি হবে? দেহের কাছে গেলে কি ভালোবাসা জন্মায়? নাকি হৃদয় থেকে তোমার জন্য নাড়িছে রাটান অনুভব করলেই সেটা সত্যি হয়? শুধু স্ত্রী হওয়া মানেই তো ভালোবাসা পাওয়া নয়। আমি তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছি, এটা সত্যি। কিন্তু ভালোবাসা সেটা হয় না জোর করে, হয় না নিয়মে, হয় না সমাজের বাঁধনে। ভালোবাসা হয় হৃদয়ের টানে। অর্ণ কায়নাতের ভেজা চুলে হাত রেখে বলল, তুমি বলছো এই জগতে তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসবে না। কিন্তু আমি যদি হৃদয় থেকেই তোমাকে না বুঝি, তাহলে তোমার বুকের সেই ভালোবাসা কি যথেষ্ট হবে আমাদের দুজনের জন্য? ভেবে দেখো, আমার তো একটু ভালোবাসা চাই। পুরো দুনিয়া উল্টে যাক, তবুও আমার আপনাকে চাই। আপনার একটু ভালোবাসা চাই। ঘরটা তখনও নিস্তব্ধ। কায়নাত অর্ণর বুকে মুখ গুজে কেঁদেই চলল। অর্ণ শক্ত করে তাকে আগলে রাখল, কিন্তু মুখে ভালোবাসি শব্দটা আর এলো না। তার নীরবতা আবারও কায়নাতের বুক ভরিয়ে দিল এক অদৃশ্য যন্ত্রণায়, তবুও সেই নীরবতার ভেতর কায়নাত খুঁজে নিল নিজের অস্তিত্বের স্বীকৃতি। অর্ণর গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। কায়নাতের ভারী নিঃশ্বাসে ঘরটা ভারী হয়ে উঠল। অর্ণ এখনও শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তার কিশোরী বউকে। চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। সব কিছু অশান্ত। অর্ণ ঘরের জানালার দিকে তাকিয়ে কি যেন ভাবছিল সময় নিয়ে। কিছুক্ষণ পর বুকের উপর লেপ্টে থাকা কায়নাতকে সাবধানে বালিশে শুইয়ে দিল। মুখের সামনে চলে আসা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে চোখ তুলে কায়নাতের মুখের দিকে তাকাল। কেঁদে কুটে চোখ মুখ লাল বানিয়ে ফেলেছে। ঘুমের মধ্যেও হেঁচকি তুলছে। অর্ণ নিঃশব্দে কিশোরী বউয়ের চোখের দুই পাতায় নরম অধর ছোঁয়াল। পাশের বালিশে শুয়ে কায়নাতের ছোট দেহটা বুকের সাথে চেপে ধরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, যেদিন আমার চোখের ভাষা পড়তে পারবেন, সেদিন চোখে পানি নিয়েও ঠোঁটে দারুণ দারুণ হাসি রেখে বলবেন এই জীবনের সব সুখ আমার হয়েছে। পৃথিবীর সবথেকে সুখী মানুষ অর্ণ চৌধুরীর লাল বউ, কায়নাত সুবাহ। গ্রীষ্মের ভোর মানেই হালকা রোদ উঠবার আগের স্নিগ্ধ সময়ে। পূর্ব আকাশে টুকটুকে কমলা আভা ছড়িয়ে পড়ছে। রাতের কুয়াশা নেই, তবে বাতাসে আছে হালকা উষ্ণতার আভাস। গ্রামের গাছপালা তখনও ভিজে আছে শিশিরে, আম্রকুঞ্জে কোকিলের ডাক ভেসে আসছে মিষ্টি সুরে। ঘাসের ডগায় শিশিরের বিন্দু রোদ পড়ার আগেই ঝিলমিল করছে। উঠোনে সকালের কাজ শুরু করেছে গৃহবধূরা, মাটির হাঁড়িতে দুধ গরম হচ্ছে, কারো কারো হাতে ঝাঁটা, আঙিনা ঝাড়ছে। দূরে মাঠে হালচাষের শব্দ শোনা যাচ্ছে। গ্রীষ্মের ভোরে বাতাসটা ভারী হয় না, থাকে একদম হালকা ও মোলায়েম। মনে হয় যেন রাতের দমবন্ধ করা গরমকে ঠেলে দিয়ে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দেয় এই ভোর। তবে চৌধুরী বাড়ির ক্ষেত্রে সকালটা হয় একদম ভিন্ন। আজ ভোর সকাল থেকেই প্রস্তুতি চলছে। সবাই আজ ঢাকা চলে যাবেন। সকালবেলা নাস্তা খেতে নিচে এসেছে সবাই। ডাইনিং টেবিলে সারি হয়ে বসেছে। প্রেম খাবার খেতে খেতে একবার দাদার দিকে তাকাল। আজগর চৌধুরী শান্ত হয়ে একমনে খাবার খাচ্ছেন। খাওয়ার টেবিলে একটা কথা নেই কারোর মুখে। কায়নাত অর্ণর প্লেটে খাবার তুলে দিল মাত্র। অর্ণ চোখ তুলে একবার তাকালো কায়নাতের দিকে। ফের ভ্রু কুঁচকে বলল, তুমি খাচ্ছ না কেন? সবাই অর্ণর দিকে তাকাল। কায়নাত কিছু বলার আগেই আতিয়া বেগম বললেন, অনেকবার বলেছি, শুনল না। কায়নাত বলল, আমি দাদির সাথে খাব, আপনারা খান। অর্ণ কিছু বলতে গিয়েও বলল না। চুপচাপ খাওয়ায় মন দিল। খাওয়া দাওয়া শেষ হতে হতে সকাল 11টা ছাড়িয়েছে। বাড়ির সকলেই ব্যস্ত। আতিয়া বেগম কায়নাতকে নিজের ঘরে ডেকেছেন। কিছুক্ষণ পর আতিয়া বেগমের ঘরে ঢুকল কায়নাত। ঘরের বাতাসে আগরবাতির হালকা গন্ধ ভেসে আসছে। খাটে বসে আতিয়া বেগম কিছু কাপড় গুছাচ্ছিলেন। কায়নাতকে দেখেই থামলেন। আয় বুড়ি, এসে বস এখানে। কায়নাত বিছানার কোনায় গিয়ে বসল। আতিয়া বেগম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, যেন অনেক কথা গুছিয়ে নিচ্ছেন। কায়নাত মাথার আঁচল ফেলে দিয়ে চুল ভালো করে খোপা করে বলল, তোমার ঘরে অনেক গরম দাদি, ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দাও। আতিয়া বেগম ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে কায়নাতের কাছে এসে বসলেন। বললেন, তুই আমার নাতো বউ, এই বাড়ির গিন্নি। কিন্তু শুধু নামেই গিন্নি হলে তো হয় না। সংসার টিকিয়ে রাখতে গেলে স্বামীকে নিয়ে বাঁচতে হয়, স্বামীকে আঁকড়ে ধরতে হয়। অর্ণ একটু গম্ভীর,
একটু কম কথা বলে তাতে কি হয়েছে? স্বামীর মন টানতে হলে স্ত্রীকেই চেষ্টা করতে হয়। কায়নাত ফ্যালফ্যাল করে তাকিয়ে দাদির কথা শুনছিল। আতিয়া বেগম এবার কণ্ঠ নরম করলেন। শোন, আজকে তোকে কিছু কথা বলি। সংসারের আসল মায়া বাঁধন হয় সন্তান দিয়ে। ঘরে একটা বাচ্চা এলে সবকিছু বদলে যায়। স্বামী স্ত্রীর দূরত্বও কমে যায়। তোদেরও এখন চেষ্টা করা উচিত। ঔষধ সুদ কিছু খাবি না। সৃষ্টিকর্তার দেওয়া দানকে ফিরিয়ে দেয়া পাপ। বাচ্চা এলে দেখবি অন্যও তোর থেকে দূরে থাকতে পারবে না। কায়নাত অবাক চোখে তাকালো আতিয়া বেগমের দিকে। কণ্ঠে দ্বিধা নিয়ে বলল, কিন্তু দাদি, উনার সাথে আমার এখনো তেমন সম্পর্ক হয়নি। মানে, আমি চেষ্টা করেছিলাম। ভালো না বাসলে কাছে আসবেন উনি? আতিয়া বেগম মৃদু হেসে তার হাতের ওপর হাত রাখলেন। পাগলি মেয়ে, পুরুষ মানুষ ভালোবাসার কথা মুখে বলে না সব সময়। কিন্তু সংসার গড়তে গেলে স্ত্রীকেই সাহস করে এগোতে হয়। কায়নাতের বুকের ভেতরটা ধক করে উঠল। কি উত্তর দেবে বুঝতে পারল না। আতিয়া বেগম উঠে দাঁড়ালেন। ভাঁজ করা কাপড়গুলো আলমারিতে তুলতে তুলতে বললেন, একটু সময় নিতেই পারিস, তোর বয়স কম। পড়াশোনা করছিস কিন্তু অন্যর বয়স হচ্ছে। এভাবে ল্যাটা মাছের মতো পড়ে না থেকে স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করবি। পুরুষ মানুষ হয়ে নিজেকে বেশিদিন ধরে রাখতে পারবে না। কায়নাত নাক ছিটকে বলল, তোমার নাতির সমস্যা আছে। আমি কাছে গেলেই বোধহয় শরীর চুলকায়। আতিয়া বেগম মুচকি হাসলেন। কায়নাত বিছানা থেকে নেমে ঘরের বাইরে এলো। ড্রয়িং রুমে প্রেম দাদার পা জড়িয়ে ধরে কি যেন ফিসফিস করছে। পাশে আদাল, আয়মান আর স্বার্থরা বসে কাহিনী দেখছে। কায়নাত নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। অর্ণর ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল অর্ণ ফোনে ব্যস্ত। সোফায় বসে ঠোঁটে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়ছে। সে নাক ছিটকে ঘরে ঢুকে দরজা চাপিয়ে অর্ণর লাকেজ বের করল। সেটা বিছানার উপর রেখে আলমারি থেকে একে একে সব জামা কাপড় নামিয়ে বিছানায় রাখল। অর্ণ আর চোখে একবার তাকালো তার দিকে। ফের দৃষ্টি ফোনে রেখে চোখ বন্ধ করে দাঁত চাপল। খানিকক্ষণ আগে আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটায় লেখা ছিল, আমার ভাই নারীর শরীরের ঘ্রাণ নিক কিংবা ছি রে খাক তাতে তোমার সমস্যা কোথায় অর্ণ চৌধুরী? আমার ভাই বছর খানেক ধরে জেলের মধ্যে পচে রোছে আর তুমি কুচি বউ নিয়ে ফর্তি করছ? আমি ভেরেস্কো হার্ডিয়ান, কসম করে বলছি তোমার বউয়ের শরীর যদি ছি রে না খেয়েছি তাহলে দুনিয়া ধ্বংস করে ফেলব। শুধু সময়ের অপেক্ষা, ভালো থেকো। অর্ণ কপালে আঙুল চাপাল। হাতের সিগারেট ফুরিয়ে গেছে। আরেকটা জ্বালাতেই কায়নাত সামনে থেকে ঝাড়ি মেরে বলল, লাট সাহেব সিগারেট খাওয়ার হলে বাইরে গিয়ে খান, ঘর অপবিত্র করছেন কেন? অর্ণ বিরক্ত হল। দাঁত কটমট করে কায়নাতের দিকে তাকিয়ে বলল, কলিজা জলে যাচ্ছে আমার আর তুমি সিগারেট নিয়ে পড়ে আছো? ইডিয়ট, আশ্চর্য লোক তো আপনি। কলিজা জ্বলছে মানে? আপনার কলিজা কি চুল্লি যে সবসময় জ্বলে? অর্ণ চোখ রাঙাল। তুমি কি প্রতিটা কথায় খোঁচা না দিলে শান্তি পাও না? আপনি কি প্রতিটা কথায় রাগ না করলে শান্তি পান না? তোমার সাথে কথা বললেই মাথা ব্যথা শুরু হয়। আমারও ঠিক তাই হয়। আপনার সাথে কথা বললেই বুক ধরফর করে, ভয় হয়, কখন গম্ভীর লাটসাহেব আমাকে খেয়ে ফেলেন। অর্ণ নীরবে তার দিকে তাকিয়ে রইল। মুখে কিছু না বললেও চোখে অদ্ভুত এক ঝলক খেলে গেল। কায়নাত মুখ ফিরিয়ে ব্যাগে কাপড় গুছোতে গিয়ে বিড়বিড় করে বলল, এমন ভাব ধরে যেন একেবারে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ। অথচ আমিই তো আসল দুঃখী। কথা থামাতে পারবে? কায়নাত মাথা ঝাঁকিয়ে বলল, না পারব না। থামালে শ্বাস বন্ধ হয়ে যাবে। অর্ণ এবার বিছানার দিকে এগিয়ে গিয়ে কাপড় গুছাতে থাকা কায়নাতের হাত থামিয়ে দিল। এক মুহূর্ত চোখে চোখ রাখতেই কায়নাত অপ্রস্তুত হয়ে গেল। অর্ণ তার খড়খড়ে ডান হাত কায়নাতের গালে রেখে ভ্রু নাচিয়ে বলল, কি যেন বলছিলে? শরীর শিউরে উঠল মেয়েটার। ফটর ফটর মুখটা মুহূর্তেই চুপসে গেল। কথা শেষ? এত না বকবক করতে পারো? এখন কি হলো? কায়নাত দাদির বলা কথাগুলো মনে করে সাহস করে অর্ণর চোখে চোখ রাখল। শুকনো ঢোক গিলে গালে রাখা হাতটা সরিয়ে নিজের কোমরে রাখতেই অর্ণর চোখ আকারে বড় হয়ে যায়। হাতে বোধহয় একটু কম্পন ধরেছিল। কায়নাত বলল, জামাইয়ের সামনেই তো ফটর ফটর করব, না হলে ভালোবাসা জমবে কি করে? অর্ণ পলক পিটপিট করে ঠোঁট বাঁকিয়ে হাসল। কায়নাতের কোমর শক্ত করে চেপে ধরে বলল, তাই নাকি? ভালোবাসা বাড়াতে চাচ্ছ? কায়নাত এক মুহূর্ত দম নিল, বুক ধরফর করছে লাজে। অথচ চোখে স্পষ্ট সাহস। হঠাৎ সে হাত বাড়িয়ে অর্ণর গলা জড়িয়ে ধরল, পা ভর করে হালকা উঁচু হল। চোখ বন্ধ করে ধীর কাপা ঠোঁট রাখল অর্ণর ঠোঁটে।
অর্ণ অবাক, বিস্ময় শরীর কেঁপে উঠল। কিছু বলার আগেই মেয়েটার অধর তার ঠোঁটে মিশে গেছে। কায়নাতের বুকের নিঃশ্বাস গরম হয়ে এসে গালে লাগছে। অর্ণর হাত থমকে গেল, তারপর আস্তে আস্তে শক্ত করে আঁকড়ে ধরল তার কোমর। কায়নাতের শরীর শিউরে উঠল অর্ণর প্রতিক্রিয়ায়। এ যেন তার বহুদিনের দমিয়ে রাখা আকাঙ্ক্ষার জবাব। ঠোঁট আলগা করতেই ফিসফিস করে বলল, দেখলেন তো, ভালোবাসা জোর করে হয় না ঠিকই, কিন্তু একটু সাহস করলে বাঁধন ঠিকই তৈরি হয়। অর্ণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ঠোঁট হালকা বাঁকা, চোখে বিস্ময় আর অদ্ভুত এক কোমলতা। ধীরে ধীরে কায়নাতের চিবুকে আঙুল তুলে মুখটা ফের নিজের দিকে টেনে নিল। এবার আর দ্বিধা করল না সে, নিজেই ঝুঁকে এলো কায়নাতের ঠোঁটে। কায়নাতের বুক কেঁপে উঠল, যেন এই পৃথিবীর সব স্বপ্ন মিলেমিশে গেছে এই এক মুহূর্তে। লজ্জায় গাল দুটো লাল হয়ে এলো। অর্ণ খানিকক্ষণ পর মুখ উঠিয়ে কায়নাতের চোখে চোখ রাখতেই কায়নাত লজ্জায় অর্ণর বুকে আছড়ে পড়ল। ঘন ঘন শ্বাসে শরীর গরম হয়ে এলো। অর্ণ কায়নাতের মাথায় হাত রাখল, চুলে হাত বুলিয়ে বলল, শান্ত হও, কিছু হয়নি। তখনই বাইরে থেকে হৈহুল্লোড়ের শব্দ ভেসে এলো। অর্ণ ভ্রু কুঁচকে দরজার দিকে একবার তাকিয়ে জোর করে কায়নাতকে নিজের থেকে ছাড়াল। ঠোঁট কামড়ে বলল, এত লজ্জা কই রাখেন লাজে রাঙা সন্ধ্যাবতী? কায়নাত অর্ণর দিকে তাকাল, লাজুক কণ্ঠে বলল, সন্ধ্যাবতী। অর্ণর ঠোঁটের কোণে হালকা হাসি, তবে কায়নাতের দৃষ্টিতে সেই হাসিটুকু ধরা দিল না। অর্ণ পিছু ঘুরে হাঁটা ধরল দরজার দিকে। কায়নাতও পিছু নিল তার। ড্রয়িং রুমে চেঁচামেচি হচ্ছে। প্রেম নিধির এক হাত শক্ত করে ধরে পেঁচিয়ে রেখেছে এক প্রকার। কায়নাত বিস্ময় চোখে সেই দৃষ্টি দেখে আশেপাশে তাকাল। কাজী এসেছেন বাড়িতে। আজগর চৌধুরী সহ সবাই উপস্থিত সেখানে। নিধি মুখ কালো করে প্রেমের পাশে বসে আছে। ওরা নিচে নামতেই বেহরুজ বেগম রেখা বেগমকে উদ্দেশ্য করে বললেন, ও যখন চাইছে নিধিকে বিয়ে করবে তাহলে আমার কোনো আপত্তি নেই ভাবি। কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। প্রেম চিৎকার করে আশ্চর্য হয়ে বলল, সমস্যা? কিসের সমস্যা মা? আমি একজন বড় ডক্টর, ভালো চরিত্রবান ছেলে, দেখতেও সুন্দর। বিয়ে হলে আমাদের বাচ্চা কাচ্চাও সুন্দর হবে, তাহলে সমস্যা কোথায়? বেহরুজ বেগম চোখ রাঙালেন, দাঁত কটমট করে বললেন, বেহায়া ছেলে, চুপ থাকো। কোথায় কি বলতে হয় জানো না? নিধি লজ্জায় শাড়ির আঁচল মুখে চাপল। রেখা বেগম থমথমে মুখে বললেন, নিঃসন্দেহে প্রেম ভালো ছেলে এবং নিধির জন্য ওর মতো ছেলে আর একটা পাবো নাকি সন্দেহ? আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক। নিধি যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। নাজনীন এবং হাসানও মতো দিল। শেষে কাজী বিয়ে পড়ানোর সময় যখন নিধিকে কবুল বলতে বললেন, তখন নিধি একটা শব্দ উচ্চারণ করল না। প্রেম ভ্রু কুচকে রাগে নাক ফুলিয়ে নিধির হাতে চিমটি কাটল। নিধি চোখ রাঙিয়ে প্রেমের দিকে তাকাতেই সে বলল, রঙ্গিলা কবুল বলে ফেল। বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাতে বড্ড লেট হয়ে যাচ্ছে। নিধি সময় নিয়ে কবুল বলল। তারপর প্রেমকে বলতে বললে সেকেন্ডের মধ্যে কবুল বলে ফেলল। সবাই আলহামদুলিল্লাহ পড়তেই প্রেম সোফা ছেড়ে উঠে দাঁড়াল। বলল, তাহলে আমরা বিদায় নিয়ে চলে যাই এখন? আমার বউকে তো আমার বাড়ি নিয়ে যেতে হবে নাকি? রাত হয়ে গেলে সমস্যা না? বিয়ের প্রথম দিন বলে কথা। কায়নাত দেবরের এহেন লাগামছাড়া কথা শুনে লজ্জায় অর্ণর পেছনে মুখ লুকাল। বাড়ির প্রত্যেকে হতবাক। স্বার্থ মুখ গম্ভীর করে কাণ্ড কাহিনী দেখছে। তার গা পিত্তি জলে যাচ্ছে প্রেমের বিয়ে তার আগে হয়েছে বলে। আজগর চৌধুরী হঠাৎ প্রেমের হাতের মুঠো থেকে নিধির হাত ছাড়িয়ে বললেন, বিয়ে দিয়েছি বলে শ্বশুর বাড়িও পাঠাবো, এ কথা কখন বলেছি? প্রেম হতভম্ব হয়ে বলল, মানে? বিয়ে করেছি আর বউকে কাছে রাখব না? সময় হলে রাখবে, এখন ও এই বাড়িতেই থাকবে। প্রেম চুপসানো মুখে বলল, এটা অন্যায় দাদা। বিয়ে করে লাভ হলো কি? যদি বউ সাথে না থাকে? আমার বউ আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। আজগর চৌধুরী ধমক দিয়ে বললেন, চুপ করো। সংসার চালাতে গেলে প্রথমেই ধৈর্য শিখতে হয়। বিয়ে যখন হয়েছে তখন সে একদিন না একদিন তোমার ঘরে যাবেই। ওর পরীক্ষাটা শেষ হোক, তারপর উঠিয়ে নিও। পড়াশোনা তো আমার বাড়ি থেকেও করতে পারবে দাদা। নিধি এখন আমার স্ত্রী, আমার অধিকার আছে ওর ওপর। ওকে আমি আমার ঘরে নিয়ে যাব, এটাই স্বাভাবিক। তুমি বেশি হাইপার হচ্ছ। মাত্র কয়েকদিনের ব্যাপার। সবাই শুধু নিধির কথা ভাবে, আমার কথা কেউ ভাবে না। আমি কি মানুষ না? আমি কি বিয়ে করলাম শুধু লোক দেখানোর জন্য? অর্ণ খুব করে কেসে উঠল ছোট ভাইয়ের উত্তেজনা দেখে। যেখানে সে দুইবার বিয়ে করে কিছু করতে পারছে না,
সেখানে প্রেম বিয়ের কয়েক মিনিটেই পাগল হয়ে গেছে। আজগর চৌধুরী কড়া চোখে তাকিয়ে বললেন, বিয়ে করলেই হয় না, বিয়ে মানে দায়িত্ব, সম্মান, মেয়ের পরিবারকেও সম্মান দিতে হয়। আজ থেকে নিধি এই বাড়ির বউ, তোমার খেয়ালখুশি অনুযায়ী তাকে নিয়ে যাওয়া যাবে না। তুমি বিয়ে করতে চেয়েছ, আমি দিয়েছি। পরীক্ষা যতদিন না শেষ হবে ততদিন ওই বাড়িও যাবে না। আমি যদি আমার বউকে না নিতে পারি, তাহলে এই বিয়ে করলাম কেন? আতিয়া বেগম এবার গলা কাঁপিয়ে বললেন, ও বউকে নিয়ে যেতে চাইছে, কিন্তু বউয়ের মুখে তো আমি রাজি রাজি ভাব দেখছি না। আগে নিধির সাথে কথা বলুক। সবাই নিধির দিকে তাকালো। নিধি মুখ নিচু করে আঁচল মুখে চাপা দিল। প্রেম অধৈর্য হয়ে তার হাত টেনে বলল, বল নিধি, বল তুই আমার সাথে যাবি, চল এখনই যাই। নিধি হাত ছাড়িয়ে নরম স্বরে বলল, এখন না ডাক্তার বাবু, আমার সময় চাই। প্রেম হতভম্ব হয়ে গেল। কি, তুই যেতে চাইছিস না? দাদা ঠিক বলেছেন, সময় হলে যাব। প্রেম মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল, এই মেয়েরাও শালা দাদাদের দলে গিয়ে মিশে যায়। বিয়ে করা বউকে নাকি নিয়ে যেতে পারবো না? এটা কোনো কথা হলো? সব কিছু শান্ত হয়ে এসেছে। স্বার্থরা রেডি হচ্ছে নিজেদের ঘরে। প্রেম রেগে এখনও ফায়ার। হঠাৎ স্বার্থ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, প্রেমাপা ভেবেছিল আজ বাসর হবে আমার এই রাতে। কিন্তু পোড়া কপাল, বাসর কেন? বউটাও জুটল না কপালে। প্রেম দাঁত কিরমির করে বলল, আমার তো বউ আছে, তোমার তো তাও নেই। শরম করে আবার দাঁত বের করে হাসো? শোন প্রেমা, আমার বউ না থাকলেও হবু বউ আমার আশেপাশেই থাকে সব সময়। কিন্তু তুই দেখ, তুই তোর বউকে রেখে এখন কোন দেশে পাড়ি দিচ্ছিস। প্রেম মনের দুঃখে আহাজারি শুরু করল। বিয়ে হলো কিন্তু বউ হলো না। এই দুঃখ কি সইতে পারবে সে? এত কষ্ট করে সবাইকে রাজি করিয়ে বিয়েটা করল, আর শেষে বুড়ো দাদা এসে সব ভেস্তে দিল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আকাশে নাম না জানা পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। কায়নাতরা সবাই জিনিসপত্র নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। বাড়ির বাইরে সবাই হাজির। একে একে জিনিস গাড়িতে উঠানো হলে সবাই বিদায় নিতে ব্যস্ত হল। আতিয়া বেগম অর্ণর বাহুতে হাত বুলিয়ে বললেন, ভাই, বিয়ে যখন হয়েছে তখন আজীবন বউকে সঙ্গী করে রাখতে হবে। অনেক তো হলো, এবার না হয় সম্পর্কটা একটু স্বাভাবিক করার চেষ্টা করো। অর্ণ জবাব দিল না। চোখ ঘুরিয়ে বোরকা পরা কায়নাতের দিকে তাকাল। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থাকিস বুড়ি, দোয়া করি আল্লাহ তোকে সুখে রাখুক। কায়নাত হঠাৎ লতা বেগমের দিকে আর চোখে তাকিয়ে বলে, অভাগীরা আবার ভালো থাকে দাদি? ভুলেও যদি একটু সুখ আসে তাও ভিখিরির মতো চেয়ে নিতে হয়। সুখ তাদের জন্য বিলাসিতা, আর সেই বিলাসিতা অভাগীদের মানায় না। সুখটা যেন সবসময় দূরের তারার মতো, ছুতে গেলেই হারিয়ে যায়। যার কপালে অভাব লেখা, তার জীবনে ভালোবাসাও ঋণ হয়ে আসে। সুখের দরজা খোলার আগেই ভাগ্য যেন তালা মেরে দেয়। কপাল যখন ফা-টা হয়, তখন ফুলের ছাতেও কাটার খোঁচা লাগে। দুঃখে ভরা এ জীবনটাকে যখনই একটু রঙিন করতে চাই, ঠিক তখনই সময় যেন এসে আমার বুকের ভেতর থেকে রঙগুলো ছিনিয়ে নিয়ে যায়। আমি তো জন্ম থেকেই শুধু খোঁচা খেয়েছি, কাটা বুকে বেঁধে বেঁচে আছি। সুখ যেন আমার কাছে সবসময় অপরিচিতা এক অতিথি আসে, হাসি দেখায়, আর মুহূর্তের মধ্যে চলে যায়। আতিয়া বেগম যেন কথা বলতে ভুলে গেলেন। অর্ণ চুপচাপ কায়নাতের কথা শুনল। খানিকক্ষণ পর আতিয়া বেগম নরম গলায় বললেন, একদিন তুইও সুখী হবি, তোর জীবনও রঙে রঙিন হবে। ধৈর্য ধর। পাশ থেকে প্রেমনিধির এক হাত ধরে সবার সামনে বলে উঠল, আজ যাচ্ছি বলে ভাববি না আর আসব না। তোর ঠ্যাং যদি আমি না ভেঙেছি তাহলে মনে রাখিস আমার প্রেম। বাটপার বউ, বিয়ে করে জামাইকে অস্বীকার করে। নিধি আর চোখে সবার দিকে তাকিয়ে হাতমোচড় দিয়ে বলল, অসভ্য পুরুষ, লাজ লজ্জা কিছু নেই নাকি? হাত ছাড়ুন আমার। প্রেম হাত ছাড়ার বদলে নিধিকে টেনে ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগল। আজগর চৌধুরী সামনে এসে নিধিকে ছাড়িয়ে নিয়ে বললেন, বেয়াদব ছেলে, বাড়াবাড়ি করলে আগামী 10 বছরেও বউকে পাবে না তুমি। প্রেম অসহায় মুখ করে দাদার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য আমার বাচ্চা কাচ্চার মুখ থেকে বাপ ডাক শুনতে বড্ড দেরি হয়ে যাবে দাদা। এ অন্যায় আমি সইতে পারব না। খোলা আকাশের নিচে নিশা বসে আছে স্বার্থর সাথে। সামনেই বড় পুকুর, নিশার হাতে চিপস। স্বার্থ সামনে দৃষ্টি রেখে হঠাৎ বলল, দুদিন হয়েছে খুলনা থেকে ফিরেছি, অথচ এই দুদিনে একদিনও আমার সাথে দেখা করলি না। কণ্ঠে অভিমান স্পষ্ট। নিশা ঠিক বুঝল,
সে মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে স্বার্থর দিকে তাকিয়ে বলল, তুমি এত কিউট কেন? বাচ্চাদের মতো কথা বলো, শরম করে না? স্বার্থ ভ্রু কুচকে নাক ছিটকে বলল, আমি বাচ্চাদের মতো করি? স্বর নাটক করবি না। নিশা খিলখিল করে হেসে উঠল। স্বার্থ দাঁত কটমট করে বলল, এই হাসির জন্যই আজ ফেসে গেছি নেশার বাচ্চা। আর কয়জনকে ফাঁসাতে চাইছিস? চুপ কর। নিশা ঠোঁটের উপর আঙুল চেপে ধরে বলল, এত ভালোবাসা আমি কোথায় রাখব? স্বার্থ নিশার দিকে ফিরল। ভ্রু কুচকে নিশাকে ভালো করে দেখে শান্ত গলায় বলল, তোকে খুব ভালোবাসি। আমি বাসি না? স্বার্থ দীর্ঘশ্বাস ফেলল। সামনে দৃষ্টি রেখে পেছনে হাত ভর দিয়ে বলল, তোর লাইফ সবে শুরু হয়েছে। পড়াশোনায় মন দে। বাইরে বেশি ঘুরঘুর করবি না। নিজের যত্ন নিতে শেখ। নিশা ভ্রুযুগল কুচকে বলল, হঠাৎ এই কথা? আমার তো ছুটি শেষ হয়ে আসছে। আর কতদিন থাকব? সব ফেলে আবার যেতে হবে দূর দেশে। নিশার মুখটা শুকিয়ে গেল। স্বার্থর এক হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, দেশে কি ভালো একটা জব নিতে পারছ না? কানাডা চলে গেলে তুমি আবার ব্যস্ত হয়ে যাবে। আমার ভালো লাগে না। স্বার্থ মুচকি হেসে নিশার মাথায় হাত রেখে বলল, ফিউচার বলতে একটা জিনিস আছে সোনা। তোর, আমার, আমাদের সন্তান এবং আমার পরিবারের জন্য হলেও আমাকে যেতে হবে। তোমার তো পারিবারিক কোনো সমস্যা নেই। তোমার বাবার নিজের ব্যবসা আছে। আর তুমি যে টাকা ইনকাম করবে সেই টাকা দিয়েই আমাদের সংসার চলে যাবে। পাগল মেয়ে, আমি চাই না আমার বউ কিংবা বাচ্চা কখনো অভাবের মুখ দেখুক। নিশার চোখের পাতা ভিজে এলো। ঠোঁট কামড়ে কান্না আটকাবার চেষ্টা করল। স্বার্থ ঠিক বুঝল তার পাখির কষ্ট। সে লম্বা শ্বাস টেনে বলল, পড়াশোনা করতে থাকছো না? সময় হলে তোকেও নিয়ে যাব আমার সাথে। আমি তো মা বাবাকে ছেড়ে দূর দেশে যেতে চাই না। তুমি দেশেই কিছু করার চেষ্টা করো। পাকামি বন্ধ কর। সময় হোক, পরেরটা পরে দেখব। নিশা স্বার্থর কাঁধে মাথা রেখে বলল, যদি মা বেঁচে থাকত তাহলে কি আমার জীবন এমন হতো বলো? তবুও দেখো, আমার কোনো কিছুর অভাব নেই। আমার মা আছে, বাবা আছে, বোন আছে আর 4জন বড় ভাই আছে, যারা নিজের জীবনের থেকেও বেশি আমাদের দুই বোনকে ভালোবাসে। কখনো পরিবারের অভাব বুঝিনি। মনেই হয় না আমি তাদের আপন বোন কিংবা মেয়ে না। নিশা শুকনো ঢোক গিলে আবার বলল, প্রেম ভাইয়া সেদিন বুকে জড়িয়ে ধরে ভীষণ কেঁদেছিল জানো। হাত কেটে গিয়েছিল বলে নিজেই বকাঝকা করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলেছিল, ভয় পাইয়ে দিয়েছিলি তো। কতবার নিষেধ করেছি ছুরি দিয়ে আকাম করবি না। হাত কেটে ফেললি, এখন তো কষ্ট তোর নয় আমার হবে। তারপর মাথায় চুমু এঁকে শান্ত গলায় বলল, আমরা যদি তোর জন্য পাহাড়ের মতো দাঁড়াতে না পারি তাহলে ভাই হবার মানে কি? তুই ভুলেও ভাবিস না তুই একা। তোর জন্য প্রেম এখনও বেঁচে আছে, আর থাকব শেষ নিঃশ্বাস পর্যন্ত। সেদিন কেঁদেছিলাম বলে এই কথা বলেছিল। মা বাবার কথা আর আলাদা করে কি বলবো? বাবা তো আমার জন্য পাগল। নিশা ফুপিয়ে উঠল। স্বার্থকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ওদের রেখে কোথায় যাব আমি? আমি তোমাকেও ভীষণ ভালোবাসি কিন্তু চাই না কারোর থেকে দূরে থাকতে। স্বার্থ বাকরুদ্ধ হয়ে বসে রইল। কারোর মুখে কোনো শব্দ নেই। আশেপাশে হাজার মানুষের আনাগোনা। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশজুড়ে লালচে আভা ছড়িয়ে চারপাশকে করে তুলেছে সোনালি রঙের ক্যানভাস। পুকুরের জলে সেই রং ছড়িয়ে পড়ে ঝিকমিক করছে, যেন আগুনের শিখা দুলছে ঢেউয়ের সাথে। গাছের পাতাগুলো বিকেলের আলোয় ঝিলমিল করছে, পাখিরা দল বেঁধে ঘরে ফিরছে। কোথাও শালিক, কোথাও চড়ুই ডানা ঝাপটাচ্ছে। চারপাশে মানুষের কোলাহল থাকলেও বিকেলের আলোয় সবকিছু কেমন এক শান্ত সৌন্দর্যে ডুবে আছে। স্বার্থ আর নিশার কথার পিঠে কথা বলল না, শুধু ছোট্ট করে উত্তর দিল, আমি আছি পাশে। ব্যস্ত শহরের প্রত্যেকটা মানুষ ব্যস্ত। সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ আগে। প্রেম হসপিটালে একটা কাজে গ্রাউন্ড ফ্লোরে এসেছিল। লিফটে ওঠার একটু আগে দেখা হলো হিয়ার সাথে। প্রেম চোয়াল শক্ত করল তাকে দেখে। হিয়া বলল, মানা করবেন না, শুধু কিছুক্ষণ কথা বলবো। আপনার সাথে আমার কোনো কথা নেই মিস হিয়া। অলরেডি আপনার জন্য আমি ভীষণ যন্ত্রণায় আছি। লাস্ট রিকোয়েস্ট প্লিজ। নিধিকে নিয়েই কথা বলবো। প্রেম ভ্রু কুচকে বলল, নিধি? 13 তলার করিডোরে এসে বসল ওরা। হিয়া মাথা নিচু করে কথা গুছিয়ে নিল। প্রেম গম্ভীর মুখে বসে আছে এখনো। হিয়া সময় নিয়ে বলল, অ্যাকচুয়ালি আই লাভ ইউ। জানি না এটাকে ভালোবাসা বলে নাকি অন্য কিছু, তবে আমার ফিল হয় আমি আপনাকে বোধহয় ভালোবাসি।
নিধির সাথে একদিন হসপিটালেই দেখা হয়েছিল। ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম। ওর কথা শুনে এটাও বুঝেছিলাম সে আপনাকে ভালোবাসে। তাই আমি ওর অনুভূতি কন্ট্রোল করার জন্য কিছু মিথ্যে কথা বলেছি। প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সব জানি, কিন্তু এমন ধরনের ফালতু কথা না বললেই পারতেন। আপনার কিছু কথার জন্য মেয়েটা আমার সাথে ভালো করে কথা বলে না। ও ভেবেছে সত্যি আমি আপনাকে ভালোবাসি। দুঃখিত, পারলে ক্ষমা করবেন। হিয়া উঠে দাঁড়াল। আপনাকে ভালোবেসেও পেলাম না, এই আফসোসটাই হয়তো সারাজীবন আমার বুকের ভেতর পাথরের মতো চেপে থাকবে। ভালোবাসা তো চাইনি আপনার প্রতিশ্রুতি, শুধু চেয়েছিলাম আপনার পাশে দাঁড়িয়ে একটু শান্তি খুঁজতে। কিন্তু বিশ্বাস করুন, যতদিন বাঁচব ততদিন মনে হবে আমি আপনাকে হারাইনি, আপনিই আমাকে হারিয়েছেন। ভালোবাসার মতো পবিত্র জিনিস নিয়ে আফসোস করব না কখনো, শুধু আফসোস করব আমার ভালোবাসার মানুষটা আমার হলো না। ভালো থাকবেন, আর মনে রাখবেন হিয়া নামের একটি মেয়ের মনে আপনি নামক এক অসুখ বেঁধেছিল তার হৃদয়। হিয়া পিছু ঘুরল। প্রেম ফিরেও তাকালো না সেদিকে। মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। অশান্তি লাগছে সব কিছু। সে উঠে দাঁড়াল। বাড়ি ফেরার সময় হয়েছে। সে দরকারি সবকিছু নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। রাত ৯টার দিকে কায়নাত ভেজা চুলগুলো শুকাচ্ছিল। ঘন চুলগুলো সব উঠে যাচ্ছে। উদাস মনে বলল, চুলের মতো জীবনের দুঃখগুলো পালিয়ে যেতে পারিস না হতচ্ছাড়া? জীবনটা ভাজা বাদাম বানিয়ে ছাড়ল, অসহ্য। নিশা বিছানায় উপুর হয়ে শুয়েছিল। কায়নাতের কথা শুনে বলল, এত রেগে আছো কেন? আমার কথা রাখো, সামনে তোমার পরীক্ষা আর তুমি এই ঘরে বসে আছো কেন? পড়তে ভালো লাগে না? পড়তে গেলেই ঘুম ধরে, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, চোখ ব্যথা করে। বলতে গেলে জয়েন্টে ব্যথা করে। কায়নাত হতাশার নিঃশ্বাস ফেলে বলল, পড়তে গেলেই তো তোমার শরীরে ব্যথা শুরু হয়। এমন যদি হতো পড়াশোনা বাদ দিলে সুস্থ হয়ে যাবে, তাহলে এখনই বইগুলো জানালা দিয়ে ছুঁড়ে ফেলতাম। সত্যি? তাহলে পড়াশোনা বাদ দিলেই আমার বিয়ে দিয়ে দিবে তোমরা, তাই না? আমি কি করতাম সেটা জানি না, কিন্তু তোমার 4 ভাই থাপ্পড় মেরে তোমার চাপা ঠিকই ভাঙত। আহারে, বইয়ের সাথে যুদ্ধ করতে করতে মরে গেলেও কেউ বলে না আমার সোনা বোন কত কষ্ট করে। শুধু বলে পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। জীবনটা পরীক্ষা কেন্দ্র। ঠিক বলেছ, জীবনটা পরীক্ষা কেন্দ্র। আর আমরা জন সেই পরীক্ষার চিরকালীন ফেল করা স্টুডেন্ট। জনেই খিলখিল করে হেসে উঠল। ঘরের মধ্যে মুহূর্তেই যেন ছোট্ট আলো ছড়িয়ে পড়ল। ঠিক তখন অন্য দরজার সামনে এসে দাঁড়াল। অফিস থেকে ফিরেছে সে। কপালে ভাঁজ ফেলে দুজনের কাণ্ড দেখে গম্ভীর স্বরে বলল, কি সমস্যা? 2 বাদর মিলে আমার ঘর নোংরা করছিস কেন? দুজনেই হকচকিয়ে দরজার দিকে তাকাল। নিশা হুড়মুড়িয়ে উঠে বসল। বিছানার দিকে তাকিয়ে বলল, নোংরা করেছি? বিছানার চাদরটা একটু ভাঁজ পড়েছে এইটুকুই তো। অর্ণ ঘরে প্রবেশ করল। চোখ ছোট ছোট করে কায়নাতের দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলে আজ? কায়নাত তার চোখে নিশার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। নিশা ঠোঁট কামড়ে নিঃশব্দে বিছানা থেকে নেমে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কায়নাত সেদিকে তাকিয়ে আশ্চর্য হল ভীষণ। ধরিবাজ ভাইয়ের ধরিবাজ বোন কেমন ফাঁসিয়ে কেটে পড়ল। কায়নাত খুব করে কেসে উঠল। এদিক ওদিক তাকিয়ে কথা এড়িয়ে বলল, আজকে ভীষণ গরম পড়েছে। আপনার কি গরম লাগছে না? তাড়াতাড়ি গিয়ে গোসল করুন, যান। অর্ণ ঝুঁকে এলো কায়নাতের দিকে। ভ্রু উঁচিয়ে কায়নাতের কান টেনে ধরে বলল, কোথায় গিয়েছিলে আজ? ব্যথায় মেয়েটা ছটফটিয়ে উঠল। চোখ বন্ধ করে বলল, আল্লাহ, আমার কান ছিঁড়ে গেল রে। কান ছাড়ুন, আগে বলো। নিশা আপুর সাথে বাইরে গিয়েছিলাম একটু পাহারা দিতে। অর্ণ ছেড়ে দিল ওকে। কায়নাতের মাথায় হালকা চাপড় মেরে বলল, মাথামোটা, যাওয়ার আর জায়গা পাওনি? আমার কি দোষ? স্বার্থ ভাইয়া তো নিয়ে গেল। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসল। আজ শিহাব খানের সাথে কথা হয়েছে তার। টাকা নিয়ে ঝামেলা করাই অর্ণ মামলা করেছে তার নামে। প্রথমে মাশফিক চৌধুরী বিশ্বাস করেননি এই কাজ শিহাব খান করেছেন। কিন্তু অর্ণ প্রমাণ দেখাতেই আর কথা বলেননি তিনি। দুজনের ডিল ক্যান্সেল হয়েছে। পুরো প্রজেক্ট এখন চৌধুরী কোম্পানির। অর্ণ মাশফিক চৌধুরীকে আপাতত এই একটা প্রজেক্ট নিয়েই ফোকাস করতে বলেছে, কারণ এর পেছনেই কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে।
অর্ণ ইমেল চেক করে দেখল তার কানাডা যাওয়ার ডেট চলে এসেছে। সামনে মাসের শেষে ফ্লাইট। কায়নাত বিছানার কিনারায় বসে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ আয়নার সামনে তাকিয়ে নিজের গাল ফোলাতে ফোলাতে বিড়বিড় করে উঠল, বিয়ের কতগুলো মাস কেটে গেল অথচ এখনও কাউকেই তো সুসংবাদ দিতে পারলাম না। কবে যে আমার পেটে একটা পুচকু সোনা আসবে, পেটটা একটু বড় হবে, সবাই বলবে কায়নাত মা হতে চলেছে। অর্ণ বিছানার অপর কোণে ল্যাপটপে কিছু টাইপ করছিল। কানে কথাগুলো পৌঁছাতেই হাত থেমে গেল কিবোর্ডে। আস্তে আস্তে মাথা ঘুরিয়ে কায়নাতের দিকে তাকাল। গম্ভীর চোখ, ঝুলে পড়া চোয়াল, যেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথা সে এখন শুনেছে। তোমার বয়স কত, ইডিয়ট? এখনই বাচ্চা নিতে চাইছো তুমি? কায়নাত গর্বভরা মুখে বলল, আমার বয়স 17। আর আগের যুগে এই বয়সেই মানুষ বাচ্চা নিত, বছর বছর বাচ্চা হতো। আমি কেন পারব না? অর্ণ কপালের ভাঁজ গভীর করে তাকিয়ে রইল। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, শুনুন, আমি আপনাকে বাচ্চা পালার দায়িত্ব নিতে বলিনি, আগে নিজের বাচ্চাসুলভ অভ্যাসগুলো সামলান। আমাকে আপনার বাচ্চা মনে হয়? একদম বাচ্চা, তাই তো এখনই বাচ্চা চাইছেন। আমি কিন্তু আর কথাই বলবো না আপনার সাথে। অর্ণ ঠোঁটে বাকিয়ে হেসে আবার ল্যাপটপ খুলে কাজ করতে শুরু করল। শান্তিতে কিছুক্ষণ কাজ করার জন্য এর চেয়ে ভালো গিফট আর কি হতে পারে? কায়নাত নাকমুখ কুচকে চুলগুলো বেন্নি গেথে ঘর থেকে বেরিয়ে গেল। খুলনায় চৌধুরী বাড়িতে খাওয়া দাওয়া শেষ হয়েছে মাত্রই। আজগর চৌধুরী নিধিকে নিয়ে ড্রয়িং রুমে বসেছেন। আজগর চৌধুরী বললেন, তুই যা বলেছিলি তেমনটাই হয়েছে, কিন্তু আমার মনে হয় তোদের একসাথে থাকা দরকার। নিধি মাথা নিচু করে বলল, তোমাকে তো সব বলেছি দাদা, তুমি খুব ভালো করেই জানো সব। পরীক্ষা শুধু একটা বাহানা ছিল, এর থেকে বেশি কিছু নয়। মান অভিমান সব সম্পর্কের হয়। আমি যেতে দেইনি তার মানে এই নয় সত্যি সত্যি তোকে এখানেই রাখব। নিধি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বলল, আমি আসলে উনাকে এড়িয়ে চলতে চেয়েছিলাম। উনার পরিচিত একটা মেয়ে আছে, নাম হিয়া। ভালো সম্পর্ক তাদের। ওই মেয়েটার সাথে আমার কথা হয়েছিল, এবং ওই মেয়েই বলেছিল তাদের মধ্যে সম্পর্ক আছে। ডাক্তার বাবুও মাঝে মধ্যে প্রেমিকা নিয়ে কথা বলতো, আমি ভেবেছি হয়তো সত্যি তাই। খুলনায় আসার পর ডাক্তার বাবুর ব্যবহার একদম পাল্টে গেল, সব কিছুতে বুঝাতে লাগলেন তিনি আমায় ভালোবাসে। কিন্তু দাদা, তুমি বলো এত কিছুর পর আমি কিভাবে বিশ্বাস করতাম তিনি সত্যি আমায় ভালোবাসে? ভুল বুঝাটা কি স্বাভাবিক ছিল না? শেষে জানতে পারলাম, হিয়া মেয়েটা যা বলেছিল সব কিছুই মিথ্যে। আমি একটাবারও ডাক্তার বাবুকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করিনি। করতাম বা কি করে? ওই দিনের করা ব্যবহার আমি কিছুতেই ভুলতে পারিনি। তাই তো এত দূরে সরে থেকেছি। নিধি দীর্ঘশ্বাস ফেলে বলল, শেষে উনি জেদ ধরে বিয়েটা করলেন। আমি ভাবিনি উনি এতটা পাগলামি করবেন। আমি চাইলেই তার সাথে যেতে পারতাম, কিন্তু সত্যি আমার একটু সময় চাই। নিধি দাদার হাত ধরল, ঠোঁটে দারুণ হাসি টেনে বলল, আমি বলছি, তুমি দেখো ডাক্তার বাবু দুদিনও ঢাকা থাকতে পারবে না। এবার অভিমান হয়, ভালোবাসায় মুড়িয়ে রাখব। আজগর চৌধুরী মুচকি হাসলেন। নিধির মাথায় হাত রেখে বললেন, সংসার মানে শুধু একসাথে থাকা নয়। সংসার মানে ত্যাগ, মানিয়ে নেয়া, গুছিয়ে নেয়া এবং ধৈর্য ধরা। খুব সুখী হো, প্রেম ভালো ছেলে এবং আমার বিশ্বাস সে তোকে ভালো রাখবে। মান অভিমান ভুলে সব নতুন করে শুরু কর। নিধি মুচকি হাসল। খানিকক্ষণ আগে প্রেমের সাথে তার কথা হয়েছিল। তেমন কোনো কথা হয়নি, প্রেম নিজে নিজেই বকবক করছিল। নিধি লম্বা শ্বাস টেনে সিঁড়ি বেয়ে নিজের ঘরে এলো। দরজা লাগিয়ে পড়ার টেবিল থেকে প্রেমের নামে লেখা ডায়েরিটা বের করে প্রথম পাতা উল্টাল। সেখানে প্রেমের রেখে যাওয়া একটা চিঠি আছে। হাসান ভাইয়ের বিয়ের দিন সুহার হাতে এটা দিয়েছিল সে। সুহার মনে ছিল না চিঠি দিতে। কাল এটা পেয়েছে সে। নিধি লাজুক হাসল। চিঠির পাতা খুলে ধরতেই তার ডাক্তার বাবুর কিছু লেখা চোখের সামনে ভেসে উঠল। রঙ্গিলা, আজ হাসান ভাইয়ের গায়ে হলুদ ছিল। এখন মধ্যরাত। ঘরের মধ্যে শেহের ভাই আর স্বার্থ ভাই নাক ডেকে ঘুমাচ্ছে। চিঠিটা লিখতে ভীষণ বেগ পেতে হচ্ছে বুঝলি? না লিখেই বা উপায় কি বল? তুই তো আমার সাথে কথা বলিস না, আর না একটু চোখে চোখ রাখিস। এত পাষাণ কেন তুই? মানলাম আমার ভুল ছিল, অন্যায় করেছি আমি। তাই বলে আমাকে কি আর একটাবার সুযোগ দেয়া যায় না? তুই হিয়ার সামান্য কিছু কথা শুনেই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিস। কিন্তু বিশ্বাস কর, ওর সাথে আমার সত্যি কোনো সম্পর্ক নেই।
আমাকে অন্তত একটিবার জিজ্ঞাসা করতে পারতিস, ডাক্তার বাবু সত্যি কি আপনাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? কিন্তু তুই কি করলি, দিনের পর দিন আমাকে এড়িয়ে গেলি। হ্যাঁ, এটা সত্যি আগে তোর প্রতি আমার তেমন কোনো ফিলিংস ছিল না, তবে এখনকার কথা ভিন্ন। আমি তোকে ভালোবাসি, হারাম সম্পর্ক আমার চাই না, তোকে আমার বউ বানাবো। ডাক্তার বাবুর গিন্নি হবি তুই। তুই জানিস না, তোর অভিমানের ভেতরে আমি প্রতিদিন মরছি। তোর চুপ করে থাকা মানে আমার বুকের ভেতর থেকে নিঃশ্বাস কেটে নেয়া। হাসপাতালে রোগীদের ব্যথা আমি সারাই, কিন্তু নিজের ব্যথার কোনো ওষুধ খুঁজে পাই না। তুই যে আমার অসুখ, আবার তুইই আমার একমাত্র ওষুধ। তোর হাসিটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় শান্তি। তুই যখন অভিমান করে চোখ ফিরিয়ে নিস, তখন মনে হয় পৃথিবীটা আধারে ঢেকে গেল। রঙ্গিলা, নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, তবুও তোকে একা ছাড়ব না কোনোদিন। তুই বিশ্বাস করিস বা না করিস, আমি শুধু তোর। ডাক্তার বাবু যদি কিছু হতে পারে তবে শুধু তোর স্বামী হতে পারবে। এই চিঠিটা যদি কখনো খুলে পড়িস, তাহলে জেনে রাখিস, একটা মানুষ তোর জন্য রাতের পর রাত জেগে থেকেছে, তোর ছবি দেখে নিঃশব্দে কথা বলেছে, তোর নাম ধরে দোয়া করেছে। তোর সাথে আমার একটা সংসার হবে। সেই ছোট সংসারে তুই আমি আর আমাদের একটা ফুটফুটে ফুলের মতো বাচ্চা থাকবে। আমি ওয়াদা করছি, বেঁচে থাকলে তোকেই আমার ঘরের বউ বানাবো। পারলে সব ভুলে এই ডাক্তার বাবুকে ক্ষমা করে দিস। রঙ্গিনা, খুব ভালোবাসি, তোর ডাক্তার বাবু। নিধি লাজুক হেসে চিঠিখানা বুকে জড়িয়ে ধরল। সে ভেবেই ফেলেছিল ডাক্তার বাবুকে বোধহয় তার আর পাওয়া হবে না। অপূর্ণতা নিয়ে আজীবন বেঁচে থাকতে হবে। কিন্তু আজ সেই ডাক্তার বাবু তার স্বামী, তার পুরো জীবন। তখন ভোর হয়েছে। আজ কায়নাতের ক্লাস টেস্ট আছে। এতক্ষণ পড়ছিল সে। হঠাৎ বাইরের শব্দে মনে হলো বৃষ্টি হচ্ছে। বারান্দায় এসে দাঁড়াতেই দেখল, চারপাশে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। মাটির গন্ধ, বৃষ্টির ফোঁটার শব্দ, সব মিলিয়ে মনটা কেমন উড়ে যেতে চাইছে। কায়নাত একবার আকাশের দিকে তাকালো, তারপর হঠাৎ যেন বাঁধ ভাঙা খেয়াল। চুপি চুপি ছাদে উঠে গেল। বৃষ্টির ফোঁটা মাথার ওপর ঝরে পড়তে শুরু করতেই চোখ বন্ধ করে হাত ছড়িয়ে দিল সে। চুলগুলো ভিজে গিয়ে গলা বেয়ে ঝরে পড়ছে। কাপড় ভিজে গা বেয়ে লেগে আছে। ঠোঁটে অদ্ভুত এক শিশুসুলভ আনন্দের হাসি। নিজের মতো নেচে ঘুরতে ঘুরতে বিড়বিড় করল, আহা, দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস যদি কিছু থাকে তবে এই বৃষ্টি। আল্লাহ, তুমি আমাকে এমন সুখ বারবার দিও। ঠিক তখনই ছাদের দরজায় অর্ণ এসে দাঁড়াল। গম্ভীর চোখে তাকিয়ে আছে, চুপচাপ ভিজতে থাকা কিশোরী বউকে দেখছে, যেন কোনো ছবির দৃশ্য। কায়নাত টের পেল না স্বামীর উপস্থিতি। হাত মেলে ঘুরতে ঘুরতে হঠাৎ পিছনে তাকাতেই চোখ আটকাল অর্ণর দিকে। অর্ণ দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। কায়নাতের ভেজা চুল কপালে লেগে আছে, চোখে কেমন লাজুক দুষ্টু ঝিলিক। কায়নাত কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে বলল, বৃষ্টির পানির মতো পবিত্র আর কিছু নেই লাট সাহেব। ভিজবেন? অর্ণ ভ্রু উঁচু করে ধীরে ধীরে এগিয়ে এলো। একদম কায়নাতের অতি নিকটে। মেয়েটা লাজুক চোখে ঘাড় উঁচিয়ে অর্ণর দিকে তাকাল। অর্ণ কায়নাতের এলোমেলো চুল কানের কাছে গুজে দিয়ে বলল, তার থেকেও পবিত্র আমার ফুল। লজ্জায় দৃষ্টি নামাল সে। কায়নাতের কাঁধের লম্বা আঁচল টেনে অর্ণ ভালো করে কায়নাতের শরীর ঢেকে দিয়ে বলল, এই ভোর সকালে বৃষ্টিতে ভিজছেন কেন আপনি? ভোর সকালে বৃষ্টি নামলে আমার কি দোষ? অর্ণ ঠোঁট চেপে কায়নাতের হাত ধরে ছাদের দরজার দিকে এগিয়ে গেলে কায়নাত চিৎকার করে বলে, আরে কোথায় যাচ্ছেন? মাত্রই তো আসলাম, ঠান্ডা লাগবে, ছাড়ুন। অর্ণ ছাড়ল না, টেনে নিয়ে এলো ঘরে। কায়নাত চোখ পাকিয়ে শেষে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। সে বের হতেই অর্ণ গেল। বিছানায় অর্ণর ফোন বেজে উঠল। কায়নাত বারান্দা থেকে এগিয়ে এসে ফোন হাতে নিয়ে দেখল আননোন নাম্বার থেকে কল এসেছে। সে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে বলল, শুনছেন, আপনার ফোনে কল এসেছে। অর্ণ ভেতর থেকে বলল, কে? আননোন নাম্বার, কথা বলো। কায়নাত কল রিসিভ করে কানে ধরে সালাম করল। ওপাশ থেকে কিছুক্ষণ পর এক মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, পড়শির। কায়নাত হতভম্ব হয়ে বলল, আপনি? অর্ণ কোথায়? কায়নাত কণ্ঠ শক্ত করে বলল, সেটা জেনে আপনি কি করবেন? আমার ওর সাথে কথা আছে। ওকে ফোন দাও। কোন সাহসে আমাকে প্রশ্ন করছো তুমি? অর্ণর সাথে কথা বলতে গেলে এখন তোমার পারমিশন লাগবে আমার? অবশ্যই লাগবে। শুনে রাখুন, তিনি আমার স্বামী, আমার অহংকার, আমার সমস্তটা।
তার দিকে চোখ তুলে তাকানোর আগে হাজারবার ভাববেন। কারণ আমি কায়নাত সুবাহ, ভালোবাসতে যেমন জানি, তেমনি আমার ভালোবাসার মানুষকে যত্ন করে আগলে রাখতেও জানি। যদি প্রয়োজন পড়ে, আমি আগুন হতে একটুও দ্বিধা করব না। তুমি তোমার লিমিট ক্রস করছ। কায়নাত লম্বা শ্বাস টানল। অর্ণ তখন ওয়াশরুম থেকে বেরিয়েছে। কায়নাতের এমন রাগান্বিত মুখশ্রী দেখে ভ্রু কুচকাল সে। কায়নাত অর্ণর দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, ন্যূনতম লজ্জা থাকা দরকার আপনার। একজন বিবাহিত পুরুষের দিকে নজর দিয়েছেন, আপনাকে চরিত্রহীনা বলবো নাকি স্বার্থপর বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। ভালোবাসার নাম নিয়ে অন্যের ঘরে ভাঙন ধরাতে আসাটা কেমন মহৎ কাজ হলো বলুন তো? যিনি আপনাকে পাত্তা দেন না, তার জন্য এত নিচে নামা মানে নিজের সম্মানটাকেও রাস্তায় ফেলে দেয়া। এবার থেকে দয়া করে আমার স্বামীর নামটাও মুখে নেবেন না। ফোনটা কেটে দিল সে। বুকের ভেতর হাপড়ের মতো ধুকপুক করছে, চোখে আগুন। অর্ণ চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। কোনো কথা নেই। কায়নাতের চোখে মুখে যে তীব্র রাগ, যে অধিকার তা দেখে বুকের ভেতর কেমন যেন করে উঠল। কায়নাত ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে বলল, আপনি কি বলতে চান এখন? সব শুনলেন তো? এমন একটা নোংরা মেয়ের সাথে সম্পর্কে কি করেছিলেন? রাস্তার মেয়ের থেকেও খারাপ এর স্বভাব। অর্ণ ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখে গম্ভীর অথচ কেমন এক অদ্ভুত কোমলতা। কাছে এসে কায়নাতের কপালের ভেজা চুল সরিয়ে দিয়ে নিচু গলায় বলল, আমার উপর চেঁচাচ্ছ কেন? তো কার উপর চেঁচাব? আপনি আপনার সিম চেঞ্জ করছেন না কেন? বেহা মেয়ে একটা। বিবাহিত পুরুষের দিকে নজর যাবে কেন? ওর নজর গেলে আমার দোষ কি?